নেপাল ভ্রমণের আজকের সিরিজে আপনাদেরকে দেখাবো একদিনের মধ্যে নেপালের পোখারা শহরে আপনারা কোন কোন সাইট ভিজিট করতে পারেন এবং আপনাদের তাতে খরচ এবং সময় কেমন লাগবে সবকিছু জানাবো ইন ডিটেলসে। চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তো আজকে আমরা বের হয়ে পড়তেছি হোটেল আইসল্যান্ড থেকে সাইট সিনের উদ্দেশ্যে। আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে এখান থেকে। চলুন প্রথমে কোথায় কোথায় যাওয়া যায় দেখি। मामा ये आज हम कहाँ जाएंगे पहले? वो आपका है तो वो डेविड फॉलर गुप्तेश्वर केव है ना। हाँ केव केव हाँ वो ये दो दो डेविड प्लेस- फॉल और केव। केव। अच्छा ठीक है चलिए। তো এটার হচ্ছে 40 রুপি করে হচ্ছে টিকিট নেপালিদের জন্য, আর বাংলা মানে বাইরের জন্য ফরেনারদের 80 রুপি করে। দেখতে পাচ্ছেন জায়গাটা সুন্দর ভেতরে। এখানে এভারেস্টের একটা কোনো ইয়ে করা আছে, আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন জায়গাটা। फॉल में भी खाने विश फॉल। ও গর্জনটা শুনছিলি? তো গর্জনটা তো ভালো লাগতেছে। কোন দিক দিয়ে যে আসলে রাস্তা এটাই তো বুঝতে পারতেছি না আমরা, কোনো ইনস্ট্রাকশনই ঠিক মতো দেওয়া নেই। এটা হচ্ছে ফলসের, এই যে এদিক থেকে পানি পড়তেছে ওইদিকে যাইতে হবে, কিন্তু কোনো ইনস্ট্রাকশন পাচ্ছি না কেন। এই যে কই আমি এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন আমরা প্রথমে যে জায়গায় এসেছি এটা হচ্ছে ডেভিস ফল, একটা জলপ্রপাত। এবং এই জায়গার জলপ্রপাতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে যে পানিগুলো নিচে পড়ে তার থেকে একটা বড় মাটির গর্তের সৃষ্টি হয় এবং এখান থেকেই পানিগুলো হারিয়ে যায় মাটির মধ্যে। এটা হচ্ছে সব থেকে বড় বৈশিষ্ট্য। এবং এই ডেভিস ফল থেকে যে জলপ্রপাতের শেষ মাথা যেই গর্তের মধ্যে গিয়ে পড়ে সেটা কিন্তু এরপরে আমরা যে জায়গায় যাব গুপ্তেশ্বর মহাদেব কেভ, ওইখানে কিন্তু হচ্ছে গিয়ে শেষ হয়েছে। আর এই জলপ্রপাতের নাম ডেভিস ফল হওয়ার কারণ হচ্ছে 1961 সালে একজন সুইস পর্যটক যার নাম ছিল ডেভিস, সেই জলপ্রপাতে নেমে মারা যায়। পরবর্তীতে তার স্মরণে এই জলপ্রপাতের নাম রাখা হয় ডেভিস ফল। আর এই কারণে এখন জলপ্রপাতের আশেপাশে প্রচুর পরিমাণে বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। এই জিনিসটা আমরা যখন ওখানে ছিলাম তখন কিন্তু জানতাম না। ডেস্টিনেশন, যে প্রথম ডেস্টিনেশন সেটা হচ্ছে ডেভিড ফল। ডেভিড ফলে কিন্তু আসছি আছে ভালো, তবে যে হাইপটা সেই হাইপের জিনিস না। খুব সুন্দর গর্জন, কিন্তু ওয়েদার অনেক গরম থাকায় কেমন জানি ফিল পাচ্ছি না জায়গাটার। আর এই জায়গা অনুযায়ী 40 রুপি করে 80 রুপি করে নিয়েছে পার পার্সনের জন্য। এটা আসলে খুব বেশি, কারণ মেনটেনেন্স সেরকম কিছু নাই। পুরা লোহা দিয়ে ঘিরে রাখছে, মনে হচ্ছে জেলখানার মধ্যে আসছি এরকম মনে হচ্ছে। এর চেয়ে বরং আমার কাছে দার্জিলিংয়ের রক গার্ডেন ভালো লেগেছে, খুব ভালো ভালো জায়গা। ওইটার চেয়ে বরং এখানে, তবে হ্যাঁ সাউন্ডটা অনেক বেশি, গর্জনটা অনেক বেশি, কিন্তু দেখাই যাচ্ছে না ঠিক মতো এই নেট বেড়া জালের জন্য। হ্যাঁ এটা হলো বিষয়। তো আপনারা আসতে পারেন, এই যেহেতু এদিকে ঘুরতে আসলে আসতে পারেন, কিন্তু নেপালের যে হাইপটা সেই হাইপটা এখনো বুঝতেছি না কেন কেন ভাই এত হাইপ হবে। ওই জন্য এটা তো দেখা যাচ্ছে না ঠিক মতো। জিনিসটাকে আমি যে উপভোগ করবো সেটা উপভোগ করতে পারছি না। আর আশেপাশে কী বলবো, বাংলাদেশের থেকে বেশি পলিউশন, প্লাস্টিক ফুটবল বলেন, কোনো জিনিসগুলো সব কিছু ফেলাই একদম নষ্ট করে দিচ্ছে জায়গাটাকে। মেনটেন্যান্সই করে না, তো খুদাই কেন এত টাকা চার্জ করবো আমি তো বুঝতেছি না। যাই হোক, তারপরেও নেপাল আসলে এই জায়গাটা আসতে পারেন, ভালো আছে জায়গাটা। ঠিক আছে, আপনারা আসতে পারেন। ডেভিড ফল আর হচ্ছে যে মহাকাল কেভ, এই দুইটা একেবারে অপোজিট ডিরেকশন। দুইটা ডাবল ডাবল নাম বলছে আমাদেরকে, এটা দুইটা বলার কোনো যুক্তি নেই, এটা একটাই আর কি। এখন আমরা যেখানে যাচ্ছি এটা হচ্ছে গুপ্তেশ্বর মহাদেব কেভ, এবং এইটা হচ্ছে ডেভিস ফলের অপোজিটে। মানে ডেভিস ফলের যে শেষ মাথাটা এটা গিয়ে ওই গুহার মধ্যে নিচে একটা গর্তের মধ্যে পড়েছে। এই জিনিসটা আমরা জানতাম না তখনও যখন আমরা ওখানে ছিলাম, কিন্তু পরে ভিতরে গিয়ে দেখি যে আসলে এইটা আর ওইটা দুইটা একই জিনিস, যা শুধু একটা রাস্তার এই পাশে ওই পাশে। কিন্তু আমাদের ট্যুর প্ল্যানার যেভাবে বলেছিল আমরা মনে করছিলাম হয়তো বা দুই ডেস্টিনেশন, তাই ভেবেছিলাম হয়তো আজকে দিনে 2-3টা জিনিস এক্সট্রা দেখতে পারবো, কিন্তু আসলে দেখতেছি দুইটা একই জিনিস। তবে আমাদের যেরকম চিন্তাভাবনা ছিল এটার মধ্যে ঢোকার পরে কিন্তু চিন্তাভাবনা পুরো চেঞ্জ হয়ে যায়। আসলেও দুই জিনিস, এটা একটা মন্দির কিন্তু এটা একটা গুহার মধ্যে অবস্থিত। দেখতে পাচ্ছেন এই 100 রুপি করে এখানে ঢোকার জন্য। তো এটা এখন স্ক্যান করতে হবে, স্ক্যান করে তারপর যেতে হবে।
ঠিক আছে, আমরা ঢুকে গেছি, এটা হচ্ছে রাস্তা। জীবনে প্রথমবার আমি এবং আমার সহধর্মিণী একটা গুহার মধ্যে যাচ্ছি। এটার এক্সপিরিয়েন্স খুবই অসাধারণ ছিল। আর এটা যাওয়ার আগে যে রাস্তাটা, এই সিঁড়িটা অসাধারণ ছিল। যতদূর শুনেছি এটা হচ্ছে নেপালের সবচেয়ে বড় প্রাকৃতিক গুহা, প্রায় 3000 মিটার বিস্তৃত এই গুহা আমরা আজকে দেখব। কিন্তু সবচেয়ে বিরক্তিকর বিষয় ছিল এখানে জুতা খুলে নিচে তারপরে ঢুকতে হবে। যেহেতু এটি একটি গুহা পাশাপাশি মন্দির, তাই এটার পবিত্রতা রক্ষা করার দায়িত্ব সকলে। শুধু যে পবিত্রতার জন্য এখানে জুতা খুলে প্রবেশ করতে হবে ব্যাপারটা এরকম না। আমরা কিছু দূর যখন গুহার ভিতরে যাই এবং সিঁড়ি দিয়ে নামতে থাকি তখনই বুঝতে পারি যে এই যে এখানে গুহার মধ্যে দিয়ে টিপ 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 করে কোথা থেকে যে পানি আসছে, পাথর চুইয়ে চুইয়ে পানি আসছে, পুরো এলাকা কাদা কাদা। এবং এখানে খালি পায়ে না গিয়ে যদি কেউ জুতা পায়ে যায় তাহলে অবশ্যই তাকে স্লিপ করতে হবে, পড়ে যেতে হবে। গুহার এই অংশটা এতটাই সরু, আমাদের মনে হচ্ছিল আমাদের অক্সিজেন স্বল্পতার কারণে দম বন্ধ হয়ে আসছে। কিন্তু হচ্ছে নিঃশ্বাস অবস্থায় চলে গেল, এখানে একটু নিঃশ্বাস নিতে প্রবলেম। মত যাচ্ছে ভিতরে, এই জায়গাটা সুন্দর, আসতো না। ওয়াও, ও একা একা তো সুন্দর দেখতে ভালো লাগতেছে না। জায়গাটা তো সুন্দর, অসাধারণ, ঝর্ণা পানি পড়তেছে। ও মাই গড, সুন্দর একটা জায়গা। আমরা মেবি যে ডেভিড ফল দেখে আসলাম, সেই ডেভিড ফলটা এখানে এসে আসতে পড়েছে মাটিতে, এটারই গর্জন শুনতে পাচ্ছি এখানে। ওই দিকটা তো একেবারে অন্ধকার। এখান থেকে আরো নিচে নামা যাবে। জায়গা অসাধারণ। ডেভিড ফলটা এখানে এসে শেষ হয়েছে। আপনাদেরকে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে ডেভিস ফলটা যেখানে এসে পড়ছে, এই জায়গাটাতে কিন্তু এখানে খুব একটা বেশি বড় জায়গা না, তবে এই গর্তটার মধ্যে এসে কিন্তু সকল পানি শেষ হয়ে যাচ্ছে। আর আমি এখানে কিন্তু একা একা এসেছি, কিন্তু আমার মোটেও ভালো লাগছিল না, কারণ আমার সহধর্মিণী মিমকে এখানে নিয়ে আসতে মন যাচ্ছিল। এই জায়গাটা এত সুন্দর দৃশ্য, আপনারা আসলে এই ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না, কারণ ক্যামেরায় পুরো এলাকা তো অন্ধকার, কোনো হালে এসেছে আর কি, কিন্তু বাস্তবে খোলা চোখে জায়গাটা যে কত সুন্দর। এই জায়গাটা পর্যন্ত মিম আসতে পারলো না, আমার খুব আফসোস লাগতেছে। ওকে নিয়ে আবার আমি আসবো নাকি? সুন্দর এর মধ্যে এখানে আমি আবার কেভের সরু রাস্তা দিয়ে হেঁটে বের হয়ে যাই এবং আসলে এই জায়গাটায় যেহেতু দুইজন এসেছি, একজন জায়গা উপভোগ করবো, আরেকজন এতটুকু জন্য আসলে পার হতে পারবেন না, এটা হতে পারে না। তাই ওকে সাথে করে নিয়ে আবার চলে এসেছি ভেতরে। আর এর ভিতরে যে শিলার পাথরের স্তর এবং এই স্তর চুয়ে চুয়ে পানি পড়ছে, এর মধ্যে শিবলিঙ্গ, এবং এখানে যে শিবলিঙ্গ আছে এটা নাকি প্রাকৃতিকভাবে তৈরি, এটা তাদের বিশ্বাস। তো সবকিছু মিলে এই জিনিসগুলো আমি অবশ্যই আমার ওয়াইফকে দেখাতে চাচ্ছিলাম এবং ওকে নিয়ে আসতে চাচ্ছিলাম এই জায়গায়, এবং আমি পরবর্তীতে ওকে নিয়ে আবার এই জায়গায় চলে আসি। এই মুহূর্তটাকে আমি একা দেখার জন্য এখানে আসিনি, আমি মিমকে দেখানোর জন্য আবার ওকে নিয়ে আসছি যে এই জায়গাটা দেখাবো। তাই নেপাল আসার একটা সুন্দর জায়গা এইটা মনে হয়েছে, যাক এতক্ষণে মনে হচ্ছে যে কোথাও এক জায়গায় আসছি, বেড়াচ্ছি। এখানে বৃষ্টির মতো পানি পড়তেছে, গায়ে পড়তেছে, ভালো লাগতেছে, গরমটা সেরকম লাগছে না, তারপরও আছে, গরম আছে, হ্যাঁ, কিন্তু এই জায়গাটা অসাধারণ, খালি চোখে দেখলে আরও অসাধারণ।
গুহা দেখা শেষ করতে করতে প্রায় আমাদের দুপুর হয়ে যায়। দুপুর পরে আমরা চলে আসি হচ্ছে ওয়ার্ল্ড পিস প্যাগোডায়। এই পিস প্যাগোডাটি প্রায় সমুদ্র থেকে 1100 মিটার উচ্চতায়, তাই আমাদের কিছু রাস্তা আমরা গাড়িতে যেতে পারবো এবং কিছু রাস্তা আমাদেরকে সিঁড়ি বেয়ে উঠতে হবে। এর আগে কখনো এত উঁচু পাহাড়ে সিঁড়ি বেয়ে ওঠার অভিজ্ঞতা আমাদের নেই। অল্প স্বল্প পাহাড়ে উঠেছি, যেখানে হালকা পাতলা হাঁটাচলা করেই সব দর্শনীয় জায়গাগুলো দেখতে পেরেছি, কিন্তু এইবারই প্রথম এত সিঁড়ি বেয়ে আমরা উঠবো। আমাদের গাড়িওয়ালা মামা এখানে নামিয়ে দিয়ে বললো এখন সোজা উপরে উঠতে থাকেন। উপরে উঠতে উঠতে আস্তে আস্তে দেখবেন আপনারা পিস প্যাগোডার কাছে পৌঁছে গেছেন। আর আমরা এই রাস্তা দিয়ে হাঁটা শুরু করি। আমাদের নিজের ফিটনেসকে নিজেরাই চ্যালেঞ্জ করছিলাম বারবার, কিন্তু খুব একটা বেশি কষ্ট হচ্ছিল না, কারণ রাস্তার পাশেই বেশ কিছু দোকান, সুন্দর সুন্দর জিনিসপাতির দোকান, যা দেখতে দেখতে মন ভালো হয়ে যাচ্ছিল এবং উঠতেছিলাম আস্তে আস্তে। উঠে এসে আমরা ডাব নিলাম। এই ডাবের দাম নিল হচ্ছে 200 রুপি এখানকার, মানে 250 রুপি চাইছিল, পরে 200 রুপি। দেখতে পাচ্ছেন এতটুকু উঠে আসছি, কেবল হাফসায় গেছি। আর এখানে বসে আছি আমরা। বসে থেকে সে ভিউটা দেখেন, কি চমৎকার, অসাধারণ একটা জায়গা। এত বড় ডাব দিছে, দেখতে পাচ্ছেন? এটা প্রাইস হিসাবে ঠিকই আছে। বাংলাদেশে আমাদের 180, রাজশাহীতে নেই, বাংলাদেশের দাম হচ্ছে 180 হবে। বাংলাদেশে 180, কিন্তু বাংলাদেশে 180 দিয়ে ডাব, এটা আমি আমার এলাকায় রাজশাহীতে পাবো না। ছোট ছোট ডাব 150 টাকা করে দাম চাই, এখানে সেই হিসেবে ঠিক আছে। পানিও আছে অনেক, আর এখান থেকে বসে থেকে খাইতে তো আরোই ভালো লাগতেছে। পুরা পাহাড় দেখা যাচ্ছে। এই রাস্তাটা যতটা কষ্টকর হবে মনে করেছিলাম ততটা কষ্টকর না, অতটা বোরিংও না, কারণ হচ্ছে রাস্তার দুই সাইড দিয়ে আপনি অনেক হরেক রকমের দোকান দেখতে পারবেন। এক একটা করে জিনিস দেখতে দেখতে দাম করতে করতেই আপনার সময় পার হয়ে যাবে। এখানে উঠতে তেমন একটা কষ্ট হয়নি, আবার একেবারে হয়নি তাও বলবো না। কষ্ট হয়নি কারণ হচ্ছে আশেপাশে প্রচুর দোকান। এটা হচ্ছে গেট, এই গেট দিয়ে উঠে যেতে হবে, এর জন্য আসলে খুব বেশি কষ্ট মনে হচ্ছে না। অল্প একটু করে আসলেই সাইডে থাকালে ভিউ চেঞ্জ, এত সুন্দর সুন্দর ভিউ। আসলে ওঠার যে কষ্টটা সেটা কিন্তু চলে যাচ্ছে, যেদিক দিয়ে তাকাচ্ছে সেদিক থেকে শুধু ভিউ। একেবারে মন জোড়ানো বাতাস এখানে দেখতে পাচ্ছেন, আর ভিউটা দেখেন, একেবারে মনে হচ্ছে ছবির মতো কোনো এক গ্রামে নিচে দেখতে পাচ্ছি আমি। আসলে ক্যামেরাতে যা আসছে দৃশ্যে কিন্তু তার চেয়ে অনেক অনেক গুণ বেশি। স্বচক্ষে দেখতে গেলে এই সৌন্দর্য অসাধারণ। পিস প্যাগোডায় উঠে কি দেখবো জানি না, তবে এখানে বসে থেকে যে দৃশ্য দেখেছি, যে মনোরম পরিবেশ উপভোগ করেছি, তাতে আমার পিস প্যাগোডায় ওঠা সার্থক হয়ে গিয়েছে। আপনারা যদি কেউ বেড়াতে আসেন, এক একটা করে সিঁড়িতে উঠবেন, এক একটা করে স্টেপ উঠবেন, একটু পর পর গিয়ে বসবেন, বসে থেকে থেকে পুরো পরিবেশটাকে উপভোগ করবেন এবং আস্তে আস্তে পিস প্যাগোডা উঠবেন। কারণ পিস প্যাগোডার ওঠার পরে আপনারা এখানে প্যাগোডার মধ্যে অনেক কিছু দেখবেন, ব্যাপারটা এরকম না। এখান থেকে আশেপাশের যে ভিউগুলি পাবেন সেগুলোই মারাত্মক। আচ্ছা, আসি এখন হচ্ছে এই প্যাগোডার ব্যাপারে। এই প্যাগোডাটা হচ্ছে 1973 সালে ভিত্তি স্থাপন করা হয় এবং 1999 সালে এটা উদ্বোধন করা হয়। এটা হচ্ছে জাপানের একটা প্রতিষ্ঠান এই পিস প্যাগোডা তৈরি করেছে। ওয়ার্ল্ডে মোটামুটি 80টার উপরে পিস প্যাগোডা রয়েছে, এখানে পোখারা শহরে একটা আছে। এটা হচ্ছে শান্তির প্রতীক, বৌদ্ধ ধর্মের যে শান্তির প্রতীক সেটা বোঝানোর জন্য এই পিস প্যাগোডা তৈরি করা হয়েছে এবং এখান থেকে বৌদ্ধ ধর্ম প্রচার এবং বৌদ্ধ ধর্মের শান্তি বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়া হয়। কিন্তু এটার আশেপাশের যে ভিউ, এটা কিন্তু মারাত্মক ছিল। এক পাশে ফেওয়া লেক, আরেক পাশে পুরা পোখারা শহর, এবং আপনারা দূরে যদি আবহাওয়া ক্লিয়ার থাকে তাহলে অন্নপূর্ণা রেঞ্জও দেখতে পারেন। আর এখানে কিন্তু আমি সবচেয়ে বড় সাইজের এই যে ঘোরানোর এই জিনিসটা কিন্তু পেয়ে যাই, যেটাতে সাউন্ড হয়। এই জিনিসটার নাম কি আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা এখান থেকে নেমে একটু সাইডে একটা ট্রেকিং এর মতো রাস্তা পেয়ে যাই, যেটা সোজা শুধু ফেওয়া লেকের দিকে যাচ্ছে। আমরা কাউকে না বলে এই ট্র্যাকের মধ্যে চলে আসি, কিন্তু এটা ছিল আমাদের একটা বড় ভুল, কারণ এই ট্র্যাকে এসে আমরা এই জঙ্গলের মধ্যে একেবারে ভয় পেয়ে যাই, আর তার চেয়েও ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে পড়ে। একটু পরে আপনারা তা দেখতে পারবেন। এই জায়গাটার নির্জনতা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, এরপরে আসলে আর মানে কি বলবো, মনে হচ্ছে না এখানে থাকাটা উচিত হবে, কারণ বিভিন্ন রকমের অ্যানিমেলের সাউন্ড শুনতে পাচ্ছি। তো যাক, পরে এক সময় হয়তো বা যে ইচ্ছাটা ছিল মনের ট্রেকিং করা সেটা পূরণ করব। এখন না, প্রথমে ভাবছি যে বাংলাদেশের যে ট্রেকিং সাইটগুলো রয়েছে সেগুলো থেকে ট্রেক করব, কোনো একটা পাহাড়ে যাব, তারপরে এদিকে সে ট্রেক করব। এখন কিন্তু আমি ওপরের দিকে যাচ্ছি, আবার উঠতেছি জঙ্গলের দিক থেকে। এইসব কোন মানে বিশেষ উঠে যেত, কি সাপ? পুরো পাতার মধ্যে এসে পাতা ফেলা হয়। রাসেল ভাই পান নাকি?
কই আমি তো কিছু দেখতে পাচ্ছি না এখানে। দেখতে চলে গেছে। চলে গেছে? এদিক চলে গেছে। এটা চলে গেছে। নিম তো পুরো ভয় পেয়ে গেছে। পাতার মতো কালার। সেম পাতার কালার, সেম পাতার কালার। আস্তে আস্তে তুমি কিছু দেখো পিছনে কি পাতার কালারের সাপ, যখন কষ্ট করে আমরা সাহস করে উপরে উঠে আসছি এই রাস্তা দিয়ে। দেখতে পাচ্ছেন পুরো জঙ্গল। জানি না এদিকে যাওয়ার এলাও ছিল কি নট এলাও ছিল। নিম তো শেষ, মনে হয় জ্বর রেখে যাবে কালকে ভয়ে, এমন অবস্থা। नेपाली चटपट इसको क्या बोलता है? झालमुड़ी। জালমুড়ি ইন্ডিয়ান झालमुड़ी को नेपाली में चटपट बोलता है। বলতা है। আচ্ছা, ঝালমুড়ি খাবো তো এখানে চটপট বলতেছে। আর এই জায়গাটার ভিউটা দেখেন, এই রাস্তা দিয়ে নেমে আসার সময় ওঠার সময় আপনারা এই জায়গাটা পাবেন। এখানে বসে থেকে দেখো দেখো সাবধান। ওরে পাহাড়ের তো একদম ধারে দেখতে পাচ্ছেন ভিউটা। এখানে বসে থেকে মুড়ি খাওয়ার মধ্যে এক আলাদা সৌন্দর্য আছে। ঝালমুড়ি খেতে খেতে অপরূপ সৌন্দর্য দৃশ্য চোখের সামনে এবং প্রবল বাতাসের মধ্যে পুরো বিকালটা এখানে কাটিয়ে দেই। আর যেহেতু আমরা একটু রিল্যাক্সে ট্রাভেল করতেছি, তাই আমরা আগামী দিন একটা জায়গায় যাব যেটা একটা ক্যাফে, কিন্তু ক্যাফের চেয়ে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস বেশি। আমরা সেই জায়গায় নিয়ে যাব আপনাদেরকে এবং দেখাবো সেই সৌন্দর্য এবং সেখানকার অ্যাক্টিভিটি।